এই কামরূপ কামাখ্যাতে প্রচুর সাধু সন্ন্যাসীরা আসতেন তন্ত্রমন্ত্র শিখতে। শুনেছিলাম যারা আসতেন তারা কিন্তু আর রিটার্ন করতেন না, থেকে যেতেন। এই হচ্ছে উমানন্দ টেম্পল। ওয়াও, এখান থেকে খুব সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে কামাখ্যা মন্দিরে আছি। আমার পেছনে যে মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ বা আমি যেই স্থানে আছি, যেই এরিয়াতে আছি, এটি হচ্ছে কামাখ্যা মন্দির। তোমরা এখানে কিভাবে আসবে, মানে যদি গুয়াহাটি স্টেশনের আশেপাশে তোমরা যদি কোনো হোটেলে থেকে থাকো বা কামাখ্যা স্টেশনের আশেপাশে কোনো হোটেলে থেকে থাকো, সেখান থেকে তোমরা এই মন্দিরে কীভাবে আসবে, মন্দিরে কোথায় লাইন পড়ে, বা মন্দিরে যদি তোমরা পাঁঠা বলি দিতে চাও বা হাঁস বলি দিতে চাও, সেই পাঁঠা বা হাঁস কোথায় কিনতে পাবে, সেগুলোর দাম কীরকম পড়বে, তোমাদের সাথে এই সমস্ত তথ্য শেয়ার করব। এই কামাখ্যা মন্দির ছাড়া আমি আরও বেশ কয়েকটি মন্দির ঘুরবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই সঙ্গে থাকো। তোমরা যারা কামাখ্যা মন্দিরে যাবে তোমাদেরকে ঠিক এই মোড়টাতে নামতে হবে। এই মোড়টা হচ্ছে কামাখ্যা গেট বা মন্দির গেট বা টেম্পল গেটও বলা হয়, আবার নার্সারি গেটও বলা হয়। আর এই গেট থেকে গুয়াহাটি রেলওয়ে স্টেশনের ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার, আর কামাখ্যা রেলওয়ে স্টেশনের ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার আশেপাশে। তো তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যদি ওখান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে আসো তাহলে তো তোমরা ডিরেক্ট চলে যেতে পারবে। আর যদি বাসে বা অটোতে করে মন্দিরে যেতে চাও তাহলে তোমাদেরকে এখানে নামতে হবে এই মোড়টাতে। ঠিক এই মোড়ের পাশে দেখতে পাচ্ছ এই রাস্তাটা ঢুকে গেছে, আর এই রাস্তা সোজাই হচ্ছে কামাখ্যা মন্দিরের দিকে চলে যাচ্ছে, এই রাস্তাটা সোজা। আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ পেছনে ছোট গাড়ি ভাড়া পাওয়া যায়, টোটোও যায়, অটোও যায়, ইভেন মারুতির যে ওমনি ভ্যানগুলো আছে সামনে দেখতে পাচ্ছি লাইন দিয়ে বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়ে আছে। তো এই গাড়িতে করে যাওয়া যায়। এই সমস্ত গাড়িতে কত ভাড়া পড়ে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তো অবশ্যই সঙ্গে থাকো। আর আরও একবার বলি, তোমরা যারা মন্দিরে যেতে চাইবে তোমাদেরকে ঠিক এই মোড়ে নামতে হবে, কামাখ্যা গেট বা টেম্পল গেট বা নার্সারি গেট। এই গেটে নেমে তোমাদেরকে কিন্তু ভেতরে এই রাস্তা ধরে যেতে হবে। আর পাশে দেখতে পাচ্ছ লাইনে কিন্তু এই ধরনের 4 চাকা গাড়ি লাইন দিয়ে আছে। কত ভাড়া এই গাড়িতে? 30 টাকা করে। 30 টাকা করে? নামার সময় করি, ওঠার সময় 30। নামার সময় করি, ওঠার সময় 30। তো এখানে আমি জানতাম যে এখানে টোটো বা অটো চলে, বাট এখানে দেখতে পাচ্ছি লাইন দিয়ে যে মারুতি ভ্যান বা 4 চাকার যে সমস্ত গাড়ি দেখতে পাচ্ছ লাইন দিয়ে সব যাচ্ছে। আর এই গাড়ি ভাড়া পড়ে বলছে 30 টাকা। এখান থেকে মন্দির পর্যন্ত তোমাদেরকে পৌঁছে দেবে, 30 টাকা করে নেবে। আর যখন তোমরা ওখান থেকে নামবে তখন কিন্তু 20 টাকা করে। এখান থেকে বাসও চলে, বাসের ভাড়া এখান থেকে 10 টাকা করে। আমি জানতাম না। সামনে একজন আছেন, আপনি কি ওই মন্দিরে যাচ্ছেন? এখান থেকে বাস চলে বলছেন? হ্যাঁ। কত টাকা ভাড়া নেয়? 10 টাকা। 10 টাকা ভাড়া নেয়। তো এখন তো কাউকে দেখতে পাচ্ছি না। আসেনি বাস তো। আচ্ছা, এখন বাস আসেনি। ইনি আমাকে বললেন এখান থেকে বাসও চলেন, এই মোড় থেকে বাসের ভাড়া 10 টাকা, আর এই সমস্ত 4 চাকা গাড়িতে করে নিচ্ছে 30 টাকা। আর এমনি টোটো অটো কিছু চলে না? সব চলে, এখন পুজোর সময় বলে 30 টাকা, নাহলে ভাড়া এত নয়। আমাদের গাড়ি জাস্ট ছেড়ে দিল। কতক্ষণ সময় লাগে জানি না। বলছি দাদা কতক্ষণ লাগবে? হ্যাঁ 10 মিনিট। 10 মিনিট লাগবে। তো আমাদের সময় লাগবে 10 মিনিট। আমাদেরকে জাস্ট এরকম জায়গায় নামিয়ে দিল। এটাই হচ্ছে মানে গাড়ি স্ট্যান্ড। সামনে দেখতে পাচ্ছ টোটো গাড়ি দাঁড়িয়ে আছে লাইন দিয়ে।
তো ভাড়া নিল 30 টাকা। আর এখানে বললো নিচ থেকে এখানে বাস আসে, বাসের ভাড়া 10 টাকা। তো তোমরা যদি আসো দেখে নিতে পারো, যদি বাস চলে বাসে আসো তাহলে বাসে আসতে পারো, বাসে 10 টাকা ভাড়া। আর যদি 4 চাকাতে আসে সেক্ষেত্রে 30 টাকা ভাড়া। আচ্ছা, ওদিকের রাস্তাটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য, আর বাঁদিকে হচ্ছে এই রাস্তাটা ঢুকে যাচ্ছে মন্দিরের উপরে, মন্দিরে যাওয়ার জন্য। আর আমার রাস্তার ঠিক ডান দিকে আর বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ দুদিকে লাইন দিয়ে বেশ পুজো দেওয়ার যে সমস্ত সামগ্রী সেগুলো দেখতে পাচ্ছি এখানে লাইন দিয়ে শুরু থেকে। তোমরা যারা পুজো দিতে চাও, পুজো দেওয়ার জন্য যে সমস্ত শাড়ি টাড়ি, ফুল মালা, প্রসাদি যা যা কিনতে পাওয়া যায়, মানে যা যা পুজোর সামগ্রীতে যা যা লাগে সবই কিন্তু এখানে পাওয়া যায়। নিচে দেখতে পাচ্ছি লাইন দিয়ে, রাস্তায় ওদিকেও দেখতে পাচ্ছি। এখানে প্রচুর মানুষকে দেখছি যারা পুজো দিয়ে ফিরছেন, আর প্রচুর মানুষও এসছে আমার সাথে বা আমার আগে পরে, তারাও পুজো দেওয়ার জন্য উপরে উঠছে মন্দিরের দিকে। মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে বা পুজো দেওয়ার জন্য এখানে কিন্তু আলাদা করে কুপন বা টোকেন এরকম কিছু সংগ্রহ করতে হয়। তার জন্য দেখতে পাচ্ছি এখানে এই উপরে দেখতে পাচ্ছি লেখা আছে সাধারণ দর্শনার্থী প্রবেশ কুপন সংগ্রহ কেন্দ্র। তো এখান থেকে কুপন সংগ্রহ করতে হয়, তারপরে ওদিকে যেতে হয় মন্দিরেতে। তো জানি না ভেতরে জাস্ট পুজো না দেওয়ার জন্য ভেতরে ঢুকতে গেলে যেন কুপন লাগে কিনা। भैया ये अंदर घुसने के लिए क्या कूपन लगेगा? हमको पूजा नहीं देना है, ऐसे जा सकते हो, ऐसे जा सकते हैं। তো আমি যেহেতু পুজো দেবো না, তো আমি এমনি যেতে পারবো উইদাউট কুপন, সেটাই আমি জিজ্ঞাসা করলাম। তোমরা যারা পুজো দেবে তাদের জন্য কিন্তু কুপন মাস্ট, এখান থেকে কুপন কালেক্ট করতে হবে, তারপরে যেতে হবে মন্দিরের দিকে বা মন্দির চত্বরে। আমার সামনে হচ্ছে মন্দির গেট, এটাই হচ্ছে মন্দিরের গেট। আর এদিকে বিভিন্ন দোকান টোকান আছে, খাওয়া দাওয়ার হোটেল দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে। তো আমি আগে মন্দিরটা একটু ঘুরে আসি, মন্দির চত্বরটা একটু ঘুরে আসি। ছোটোবেলায় শুনেছিলাম এই কামরূপ কামাখ্যাতে প্রচুর সাধু সন্ন্যাসীরা আসতেন তন্ত্রমন্ত্র শিখতে। শুনেছিলাম যারা আসতেন তারা কিন্তু আর রিটার্ন করতেন না, থেকে যেতেন। মন্দিরের প্রবেশের দ্বার। কামাখ্যা মানে একটা ভয়ানক জায়গা বলে জানতাম বা শুনেছিলাম, যে এখানে সবাই সাধু সন্ন্যাসীরা আসতেন তন্ত্রমন্ত্র করার জন্য। তো যারা আসতেন তারা ফিরতেন না। তো এই সেই কামাখ্যা, কামরূপ কামাখ্যা। তো এখানে আপাতত আমি কোনো সাধু সন্ন্যাসীকে দেখতে পেলাম না, জানি না দেখতে পাবো কি না। যদি দেখতে পাই অবশ্যই তোমাদের সাথে সেই ব্যাপারগুলো শেয়ার করব। শুরুতেও অনেক পুজো সামগ্রীর যে সমস্ত দোকান সেগুলো দেখেছি। ইভেন জাস্ট মন্দিরের সামনে, আমার সামনে হচ্ছে মন্দির গেট, একেবারে মেন যে মন্দির সেই মন্দিরের গেট। আর ঠিক তার আগে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে এই পুজো সামগ্রীর দোকান এখানে আছে। তোমরা এখানে পুজোর জন্য, যদি তোমরা পুজো দিতে চাও সেক্ষেত্রে পুজোর জন্য এখান থেকে পুজোর যে সমস্ত সামগ্রীর ডালা আশেপাশের দোকান থেকে তোমরা কিনতে পারো। আর এই সমস্ত দোকানে তোমরা এই জুতোগুলো খুলে রাখতে পারবে, কেন কি ভেতরে কিন্তু জুতো পরে অ্যালাউ করে না।
সামনেই হচ্ছে মা কামাখ্যা দেবীর মন্দির। সুন্দর দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো, এটি হচ্ছে মা কামাখ্যা দেবীর মন্দির। দেখি এই মন্দিরের আশপাশটা আমি ঘুরে দেখবো, এই মন্দির চত্বরটা আমি ঘুরে দেখবো, কোথায় কী আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে প্রচুর পায়রা দেখতে পাচ্ছি, কিছু ছাগলও দেখতে পাচ্ছি। এখানে যে সমস্ত দর্শনার্থীরা আসছেন ঠিক এই পায়রাদেরকে খাওয়াচ্ছে, এই ছাগলদেরকেও খাওয়াচ্ছে পূর্ণ অর্জনের আশায়। এখানে প্রচুর পরিমাণে পায়রা দেখতে পাচ্ছি। আর এই যে মন্দির, যে পাথর কেটে পাথর খোদাই করে যে কাটা হয়েছে, এই পাথরের যে খোদাই কারুকার্য, এটা যে বহু প্রাচীন সময় এটাকে বহন করে আসছে, সেটা এই কারুকার্যে দেখে বোঝা যাচ্ছে। এখানে অনেক মানুষজনকে দেখছি যারা ফটো সেশনে ব্যস্ত, আর এখানে প্রচুর পরিমাণে ছাগল দেখছি যারা কিন্তু গেটের যত ফুলের পাতা টাতা আছে সব কিন্তু খেয়ে শেষ করে দিচ্ছে। ওপরে আমার পেছনে কয়েকজন বিদেশিকেও দেখতে পাচ্ছি, এই কামরূপ কামাখ্যাতে ঘুরতে এসেছেন। আর এখানে সম্ভবত পাঁঠা বলি হয় সেটা দেখতে পাচ্ছি, এখানে প্রচুর পরিমাণে পাঁঠাও আছে। এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু ছাগল রাখা আছে, পাঁঠা রাখা আছে। এখানে পাঁঠা বলি দেওয়া হয়, পাঁঠা বলির স্থান। আমি যখন ঢুকি তখন 2-3টে পাঁঠাকে দেখলাম বলি দিয়ে নিয়ে গেছে, মানে বলি দেওয়া হয়ে গেছে। এবার এখানে কিছু পাঁঠা রাখা আছে, মানে ছোটো ছোটো ছাগল, পাঁঠা বলবো না খাসি বলবো, পাঁঠাই বলবো, পাঁঠাই যেহেতু হয়। তো এখানে নিয়ে এসছেন এদেরকে জাস্ট বলি দেওয়ার জন্য, এদেরকে নিয়ে এসছে দেখতে পাচ্ছি। আমার পাশে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মেন মন্দির, এই হচ্ছে মেন মন্দির, কামাখ্যা দেবীর মন্দির। আর এখানে যদি পুজো দিতে হয় তোমাদেরকে লাইন দিতে হবে। তোমাদেরকে দেখাই, মন্দিরের সামনে থেকে ঘুরে তোমাদেরকে আসতে হবে। ঠিক দেখতে পাচ্ছ ওই দিকে লাইন পড়েছে, ওই লাইনটা ঘুরে 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 এখান থেকে ঘুরে ঘুরে, এই যে এখান থেকে ঘুরে দেখতে পাচ্ছ প্রচুর লাইন পড়ে গেছে এখানে, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে তারপর যাচ্ছে মন্দিরে প্রবেশ করাচ্ছে। তো বিশাল বড় লাইন, তো ভেবেছিলাম মাকে দর্শন করব, বাট এত লম্বা লাইন, আর আমার অত, আমি আরও বেশ কয়েক জায়গায় যাব, সময় খুবই কম, যার জন্য আর লাইনে দাঁড়াচ্ছি না। আর এখানে কিন্তু সন্ধ্যার পরে, আমি এখানে 4-5 দিন ধরে আছি আসামে, সন্ধ্যার পরে অনেক ঠান্ডা লাগে, বাট দিনের বেলা দুপুরবেলাতে প্রচুর মানে ঠাঁটা পড়া রোদ, যেটাকে বলে আর কি কাঠফাটা রোদ, আর প্রচুর গরম কিন্তু এখন। লাইনটা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছ সামনে চলে এসছে মন্দিরের ভেতরে। এটা বেশ, এখানে সম্ভবত বসার জায়গা, এখানে অনেককে বসে থাকতে দেখছি। বেশ ভালো একটা জায়গা, উপভোগ্য একটা জায়গা। আর লাইনটা দেখতে পাচ্ছ জাস্ট ঘুরে ঘুরে ওখান থেকে নেমে গেছে, নেমে ওখান থেকে জাস্ট ভেতরে ঢুকছে মন্দিরে। বাট আমার আর মন্দিরে ঢোকা হবে না, কেন কি অনেক সময় লেগে যাবে, সন্ধ্যাও হয়ে যেতে পারে। আর তোমাদেরকে বলে রাখি,
তোমরা যারা পুজো দিতে আসবে অবশ্যই সকালের দিকে সময় করো, বাট সকালের দিকে সময় না করলে এই কখন যে শেষ হবে, মানে সারা দিনের জন্য তোমাদেরকে এই পুজো দেওয়ার জন্য রাখতে হবে, নাহলে কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে। আর একেবারে মন্দিরের সামনে থেকে কিন্তু ঘুরে ঘুরে পুরো এরিয়াটাকে ঘুরে ঘুরে এই দেখতে পাচ্ছ এখানে গেট লক করা আছে, এখানে কিছু পুলিশ আছে, আসাম পুলিশ, এখানে জাস্ট লক করা আছে। মন্দিরে এখন কিছু দর্শনার্থীরা আছে, ওনারা যখন বেরোবে ওখান থেকে সম্ভবত কোনো সিগন্যাল দেবে, তারপরে কিন্তু এই গেট খুলে পাশে যে গেট দেখতে পাচ্ছ আমার পাশে, এই গেট এখান থেকে লক করে দেওয়া হয়, মানে এপার থেকে বা ওপার থেকে এখানে আর কেউ যাতে বাইরের কোনো মানে লাইন ছাড়া কোনো লোক যাতে ঢুকতে না পারে সেটা বন্ধ করে তারপরে এই গেটগুলো কিন্তু খুলে দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছি যতগুলো গেট আছে সবই কিন্তু মন্দিরে প্রবেশ করার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছি প্রচুর লাইন, ওই লাইনটা এসছে, তো প্রচুর লাইন ভেতরে দেখতে পাচ্ছি। আর এখানে বেশ কিছু এই মেন মন্দির ছাড়া আরও বেশ কিছু মন্দির আছে এখানে, ছোট ছোট মন্দির, যেমন এখানে একটি মন্দির দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি দেবদেবীর উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হচ্ছে, বাতি জ্বালানো হচ্ছে। এখানে লাইন দিয়ে প্রচুর ভক্তরা আছেন, দর্শনার্থীরা আছেন, ভক্তরা আছেন, যে যার মতো কিন্তু প্রদীপ জ্বালাচ্ছেন, বাতি জ্বালাচ্ছেন। তোমরা যারা এই কামাখ্যা মন্দিরে আসবে আর যদি মনে করো এখানে আসার পরে যদি মনে করো যে মায়ের উদ্দেশ্যে পাঁঠা বলি দেবে, তাহলে কিন্তু সেটা সম্ভব। এখানে দেখতে পাচ্ছি লাইনে প্রচুর পরিমাণে পাঁঠা দেখতে পাচ্ছি, ছোট বড় মাঝারি সাইজের প্রচুর পরিমাণে। তো এখানে কিন্তু তোমরা চাইলে এই ধরনের পাঁঠা ছোট বড় মাঝারি যেমন তোমার বাজেট হবে সেই সাইজের পাঁঠা তোমরা এখান থেকে কিনতে পারো, কেনার পরে নিয়ে গিয়ে মন্দিরে পাঁঠা বলি দেওয়াতে পারো। তো আমি এখানে এক দাদা আছেন, জিজ্ঞাসা করবো এই ধরনের ছোট বড় মাঝারি সাইজের পাঁঠার দাম কীরকম পড়ে। বলছি এখানে কীরকম সাইজের মানে কেজি হিসেবে বা সাইজ হিসেবে বিক্রি করে? হ্যাঁ সাইজ মোটা মিনিমাম কত টাকা বিক্রি হয়? আপনার 2500 টাকা, 2500 টাকা, আর ওনার থেকে 5000 টাকা, বড় হলে 5000, 6500 ওইরকম দাম। তো এখানে ছোট থেকে মাঝারি বড় সাইজের পাঁঠা পাওয়া যাচ্ছে। মিনিমাম প্রাইস হচ্ছে 2500 টাকা আর ম্যাক্সিমাম 6-7 হাজার টাকা, এর বেশি আর না, তাই তো? তো এখানে কবুতর সব পাওয়া যায়, হ্যাঁ হাঁস কবুতর সবই পাওয়া যায় এখানে। যদি মনে করো 2500 টাকা বাজেটটা অনেক বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমরা যদি চাও যে হাঁস বলি দেবে সেটাও পারো, এখানে পাওয়া যায়। আর যদি কবুতর মানে পায়রা যদি সেটাও বলি দিতে চাও, সেক্ষেত্রে পায়রাও এখানে পাওয়া যায়। সেগুলো কোথায় বিক্রি হয়? আপনারাই করেন? এখানে আপনারাই করেন? তো ধন্যবাদ। ভিতরে আসে, আচ্ছা ভিতরে আসে, এখানে হাঁস আছে। আচ্ছা আচ্ছা। তো তোমরা চাইলে এখানে কিন্তু হাঁস বলি, পাঠা বলি, পায়রা বলি, আর যে যত ধরনের বলি টলি এখানে দেয়া হয় মানে সম্ভব, সেই সমস্ত কিন্তু পশু পাখি এখানে পাওয়া যাচ্ছে। ঠিক মন্দিরের ব্যাক সাইডেই এই গলির ভেতরেই কিন্তু ওই পাঠা বা মুরগি বা হাঁস ঠিক এই গলির ভেতরে বিক্রি হচ্ছে। এতদিন আমরা রুদ্রাক্ষ মানে আমি রুদ্রাক্ষর মালা দেখেছি, রুদ্রাক্ষ যে বিচি বা বীজ সেটা দেখতে পাচ্ছ এখানে লাইন দিয়ে যে সময় যতগুলো দেখতে পাচ্ছ সবই রুদ্রাক্ষ। এই সাইজ বড় সাইজ, আর এই সাইজটা হচ্ছে একেবারে ছোট সাইজ। এই রুদ্রাক্ষর বিচি মানে একটা ফল হয়, আর সেই ফলেরই বিচি এই রুদ্রাক্ষর বিচি। আর এখানে দেখতে পাচ্ছি র রুদ্রাক্ষ,
মানে ফলটা হচ্ছে এটাই। এটা জানি না তোমরা কেউ দেখেছো কি না, ইভেন আমি তো কখনো দেখিনি এই রুদ্রাক্ষ ফল। এই ফলের যে ওপরে যে খোসা আছে, খোসাটাকে ছাড়িয়ে তারপরে কিন্তু এই বিচিটাকে বের করা হয়, এটা হচ্ছে রুদ্রাক্ষ মালা। আর এই ফল, এই বিচি দিয়ে কিন্তু রুদ্রাক্ষর মালা হয়। তো এখানে আমি এই মন্দিরে ঢোকার গেটে, মন্দিরে ঢোকার যে মুখ গেট আছে, ঠিক গেটের বাইরে দেখতে পাচ্ছি লাইন দিয়ে এই ধরনের প্রচুর দোকান দেখতে পাচ্ছি। ঠিক এই ধরনের দোকানগুলোতে রুদ্রাক্ষ মালা তো ঝুলছেই, তার সাথে সাথে কিন্তু এই ধরনের রুদ্রাক্ষ দেখতে পাচ্ছি, বেশ লাইন দিয়ে আছে দেখতে পাচ্ছি। এ কিতনা করকে বেচ রহে হো? 50 का है। এই যে রুদ্রাক্ষ ফল, এটা হচ্ছে 50 টাকা পার পিস বিক্রি করছেন এই ভাই। আর এই পাশে আরও আছে দেখতে পাচ্ছি, এটাকে 20 টাকায় বিক্রি করছে এক পিস দাম। এটার দাম শুধু 20 টাকা, এটার দাম 20 টাকা। এ কাহা সে আতা है सब फल? नेपाल से आता है। আচ্ছা, এই ভাইয়ের কথাই অনুযায়ী এই রুদ্রাক্ষ ফলগুলো আসে নেপাল থেকে। এরা এখান থেকে ছাড়াই, এ কোন ছাড়াতে হয়? आप लोग ছাড়াতে हैं क्या? এরাই কিন্তু এই রুদ্রাক্ষর যে ফল, এই খোসা ছাড়িয়েই এইভাবে দেখতে পাচ্ছ লাইন দিয়ে রুদ্রাক্ষর যে মালা, সেগুলো কিন্তু এনারাই তো। তোমরা যদি এ করে কি दूसरा कोई बनाता कौन है? नेपाल से ही बन गया था। ओ ये बन के मतलब सब नेपाल से ही आता है। अच्छा अच्छा, आप देखे थे पहले कभी ये रुद्राक्ष जो फल है? नहीं देखे। ये जानते हैं ये क्या है? अब मालूम है ये क्या है? मालूम नहीं है, रुद्राक्ष का माला बन। हाँ हाँ, वो रुद्राक्ष है, लेकिन उसका जो फल है, रॉ फल है, यही है। आप कहाँ से आए हैं? त्रिपुरा से। कहाँ से? त्रिपुरा। त्रिपुरा से। अच्छा, त्रिपुरा से आए हैं। त्रिपुरा। हाँ, আমার বাড়ি ত্রিপুরা। আপনার বাড়ি ত্রিপুরাতে আছে। ত্রিপুরা কবে এসেছেন এখানে? এখানে আমি আজকে 4 দিন। 4 দিন হয়ে এসছেন। তো এখানে এই দোকানের সামনে এক দাদার সাথে আলাপ হলো। এই দাদা এসছেন ত্রিপুরা থেকে। কি নাম আপনার? আমার ভোজন পাল। ভোজন পাল। ত্রিপুরা কোথায়? ত্রিপুরা আগরতলা। আগরতলা, হ্যাঁ, আগরতলা থেকে এসছেন। এখানে কোথায় থাকছেন? এখানে ত্রিপুরা ভবন। ত্রিপুরা ভবনে কোথায় আছে এটা? গুয়াহাটি। গুয়াহাটির আশেপাশে, স্টেশনের আশেপাশে। কতজন এসছেন এখানে আপনারা? আমরা 5 জন। 5 জন। বন্ধু বান্ধব না ফ্যামিলি? বাড়ির লোক। বাড়ির লোক, ফ্যামিলি। ঠিক আছে, এনজয় कीजिए। कैसा लग रहा है ये मंदिर? बहुत अच्छा। बहुत अच्छा लग रहा है। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এটা আমার কাছে একটা নতুন জিনিস দেখলাম, যে রুদ্রাক্ষর মালা দেখেছি, বা রুদ্রাক্ষর যে ফল সেটা দেখিনি। আর এখানে দেখতে পাচ্ছি পুরো লাইন দিয়ে, ও মাথা দিয়ে কিন্তু লাইন দিয়ে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে সারি সারি এই ধরনের দোকান। আমি জাস্ট মন্দির থেকে বেরোলাম, আমি এখন যাব উমানন্দ টেম্পল। তো এখান থেকে শুনেছি বাস যায় গুয়াহাটি পর্যন্ত, আর ওখান থেকে আমাকে নদী পেরিয়ে, মানে ভেসেল বা লঞ্চ আছে, ওটাকে করে যেতে হবে উমানন্দ টেম্পলে। তো দেখছি এখান থেকে কিসে যাওয়া যায়। বাস তো আসার সময় আমি দেখিনি। আমি ভেতরে একজনকে জিজ্ঞাসা করলাম, এখান থেকে বাস পাওয়া যায় বললো, বাট আমি এখনও পর্যন্ত কোথাও বাস দেখতে পাইনি, আসার সময়ও দেখিনি। ইভেন আমার সামনে কোনো বাসও দেখতে পাচ্ছি না। তো দেখছি, তারপরে জিজ্ঞাসা করবো এখানে কিছু পুলিশ আছে, বা এখানকার যে সমস্ত ছোট গাড়ি আছে, এই ধরনের গাড়িকে জিজ্ঞাসা করবো যে উমানন্দ টেম্পলে আমাকে কীভাবে যেতে হবে। তো অবশ্য সঙ্গে থাকো, তোমাদের সাথে শেয়ার করবো এখান থেকে কীভাবে আমি যাচ্ছি। सर जी, मुझे उमानंद टेम्पल जाना है, कैसे जाना है? उमानंद टेम्पल तो शेयर टैक्सी से जाइए, नीचे से और पास मिलेगा 10 रुपया वाला, इधर से आप 20 रुपया लगेगा। अच्छा, यहीं से नीचे जाएंगे, वहीं से नीचे से बोलेगा, बोले हम उमानंद जाएगा, लासित घाट बोलने से हो जाएगा। कौन सा घाट? लासित घाट। लसित घाट। सिटी बस से पकड़ने से हो जाएगा। ओके, थैंक यू। तो ये डायरेक्ट बस नहीं मिलता है यहीं से? यहाँ से आज बस से आया नहीं। अच्छा, बस आया नहीं। अच्छा, शेयर टैक्सी में जाइए। তো অ্যাকচুয়ালি মন্দিরে আমাকে একজন বললেন এখান থেকে বাস পাওয়া যায়। এখানে পুলিশ আছে, পুলিশকে জিজ্ঞাসা করলাম, বললো এখান থেকে ডিরেক্ট বাস মানে আছে, মানে আজকে চলছে না, কোনো কারণে আজকে চলছে না। কেন আমি যখন এসেছিলাম তখনও কিন্তু দেখিনি। নিচে যায় কোন যা রা হ্যায়? ফুল ফুল फूल फूल हाँ 2 जन लगे। अरे हम अकेले कहाँ पीछे? हाँ, देखिए भैया,
তো এখান থেকে ডিরেক্ট বাস পেলাম না, এখান থেকে এই শেয়ার ট্যাক্সিতে যাচ্ছি, যে ছোট গাড়ি আছে এই গাড়িতে করে নিচে নামবো, মানে যেখানে টেম্পল গেট বা নার্সারি গেট যেটাকে বলা হচ্ছিলো নিচে, তোমাদেরকে বলেছিলাম শুরুতে। তো এই গাড়িতে করে ওখানে যে নামবো, ওখান থেকে বাস পাবো, ওখান থেকে 10 টাকা সম্ভবত বাসে নেবে লাসিত ঘাট বা উমানন্দ স্টপেজ বললেই আমাকে বললো নামিয়ে দেবে। তো ওখানে যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো অবশ্যই সঙ্গে থাকবে। আমি যখন এখান থেকে ট্যাক্সি ধরে নিয়েছিলাম, এই শেয়ার ট্যাক্সি সামনে এখান থেকে, তখন কিন্তু আমার থেকে 30 টাকা নেওয়া হয়েছিল, শুধু আমার থেকে না সবার থেকে। মানে যখন এখান থেকে ওপরে মন্দিরের কাছে মন্দিরে যাওয়া হয় তখন কিন্তু ভাড়া 30 টাকা পড়ে, আর উপর থেকে নিচে এলাম 20 টাকা করে নিল। তো জাস্ট গেট দেখতে পাচ্ছ, এখান থেকে বাস পাওয়া যায় বললো, উমানন্দ ঘাট বাস, লাসিত ঘাট বললো, এরকম কিছু একটা নাম বললো। তো দেখি ওই लासित घाट जावर जाने के लिए किधर जाना है? उधर खड़ा होना पड़ेगा कि इधर उमानंद टेम्पल जाना है? इस तरफ में जाएगा। तो जस्ट তোমরা যদি তোমাদের যদি কোনো ভাড়া করা গাড়ি না থাকে সেক্ষেত্রে তোমরা জাস্ট এই গেটে নামবে, গেটে নেমেই যেই ফুট দিয়ে তোমরা বড় রাস্তায় আসবে ঠিক বড় এই ফুটেই কিন্তু তোমরা বাঁদিকে দাঁড়িয়ে পড়বে, এখান থেকেই কিন্তু বাস পাবে। মানে ডান দিকে গেলেই মানে পেছনে, আমি জাস্ট পেছন থেকে এলাম কামাখ্যা মন্দির হয়ে এলাম, হয়েই জাস্ট বাইরে বেরোলাম এই রোড, ওদিক থেকে গাড়ি আসবে, গাড়ি এসে কিন্তু এদিকে যাবে উমানন্দ ঘাটের জন্য, উমানন্দ যে ঘাট ওই ঘাটের জন্য কিন্তু বাস এদিকে পাওয়া যাবে। উমানন্দ ঘাট, উমানন্দ ঘাট জাস্ট বেরিয়েই কিন্তু বাসটা পেয়ে গেলাম। আর এখানে বাস কিন্তু সব এরকমই দেখতে পাচ্ছি, ছোটো ছোটো বাস। এখান থেকে ভাড়া নিল 15 টাকা। তোমরা যদি 4-5 জন থেকে থাকো, যদি গ্রুপে থাকো সেক্ষেত্রে দেখতে পারো যে এখান থেকে অটো বুক করে যদি উমানন্দে যাও সেক্ষেত্রে কত টাকা ভাড়া লাগতে পারে। যদি 100 টাকার মধ্যে হয় তাহলে যেতে পারো, বাসার থেকে অটোতেই সুবিধা হবে। কেন কি যদি 2-1 জন থেকে থাকে তাহলে বাসে যেতে পারো, কারণ বাস তেমন একটা ভিড় দেখতে পাচ্ছি না। এদিকে বসার সিটও আছে, ইভেন তোমরা চাইলে দাঁড়িয়েও যেতে পারো, সামনে জায়গা আছে পুরো। আমি বাস থেকে নামলাম আর পাশেই হচ্ছে ঘাট, লাচিত ঘাট। এখান থেকে ভ্যাসেল বা লঞ্চ করে আমাকে যেতে হবে উমানন্দ যে টেম্পল। আর কত ভাড়া পড়ে, কত সময় লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তো সঙ্গে থাকো। বাস থেকে নামলাম ঠিক ঘাটের পাশেই, সামনে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে, এখান থেকে হচ্ছে উমানন্দে যাওয়ার জন্য ফেরি ছাড়ে। তো অনেকগুলি ফেরি দেখতে পাচ্ছি, কোন ফেরি যাবে আমি এক্স্যাক্ট জানি না। তো দেখি ফেরিতে কত টাকা ভাড়া নেয়। আর এই নদীটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, দেখতে পাচ্ছ পাহাড়ের গা বেয়ে নেমে এসছে এই নদী। এখানে পাশাপাশি অনেকগুলি ফেরিঘাট দেখতে পাচ্ছি। প্রথম যে ফেরিটি দেখতে পাচ্ছ এই ফেরিটা হচ্ছে সরকারি ফেরি, আর পাশে ওপারে যে ফেরিটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বেসরকারি, প্রাইভেট।
এই ফেরিটা হচ্ছে সরকারি আর পাশেরটা হচ্ছে বেসরকারি। এখানে যাওয়া আসা মিলিয়ে 40 টাকা ভাড়া লাগে। আর 200 টাকা বললেও আপনারা গিয়েছিলেন? বললো তো কালকে 200 400। ও গতকাল এসেছিলেন আপনারা? হ্যাঁ এসছিলাম তো, বলছে নেই আজকে আমাদের 200 টাকা। আমি ওটা কাটিয়েছি, আমি জানি 20 টাকা করে 40 টাকা। তখন সবাইকে জিজ্ঞাসা করলাম, তখন বললে সব লোক নিয়ে আসে তো। আচ্ছা আচ্ছা, না বলছি সব আবার ছেড়ে দিয়ে চলে আসে না তো। কি জানি, সেটা তো আমি জানি না, আমিও প্রথমবার যাচ্ছি। আপনার এই যে টিকিট কাউন্টার, এই যে টিকিট কাউন্টার। এখান থেকে যে ফেরি ছেড়ে যাচ্ছে উমানন্দ ঘাটে, উমানন্দ টেম্পেলে, এখান থেকে সরকারি ফেরি সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত মোট 6খানা ফেরি চলে। আর এর ভাড়া হচ্ছে 40 টাকা করে আপ অ্যান্ড ডাউন। আর ওদিকে যে প্রাইভেট যে দেখতে পাচ্ছ যে ভেসেল বা ফেরি, ওগুলোর ভাড়া কিন্তু 200 টাকা করে। ইভেন আমি যে ফেরিতে দাঁড়িয়ে আছি এই ফেরির ভাড়াও 200 টাকা। তো যেহেতু আমি এটাতে যাব না, কেন কি এর ভাড়া অনেক বেশি। আমার ফেরি হচ্ছে পাশে দেখতে পাচ্ছ সরকারি ফেরি, ওই ফেরি ভাড়া হচ্ছে 40 টাকা। আমি ওটাতে যাব। আর এখানে প্রচুর প্রাইভেট ফেরিতে যাওয়ার জন্য কিন্তু অনেক প্যাসেঞ্জার উঠেও গেছে দেখতে পাচ্ছি। আমাদের পাশের যে ফেরিটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সরকারি ফেরি, এখানে ভাড়া হচ্ছে আপ ডাউন 40 টাকা। আর এই পাশে যে ফেরিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে প্রাইভেট ফেরি, ওর ভাড়া হচ্ছে 200 টাকা আপ ডাউন। আর আমি যে ফেরিতে যাচ্ছি সেটা হচ্ছে এই ফেরিতে আপ ডাউন হচ্ছে 100 টাকা পার হেড। মানে দেখতে পাচ্ছ, মানে ছোটোখাটো ভটভটি বলতে যেগুলো বোঝায় আমি সেটাতে যাচ্ছি। এই ভটভটিতে যাওয়ার কারণ হচ্ছে ওই টাইম আছে, আমি সরকারি যে ফেরি আছে মানে ভ্যাসেলের যে টাইম আছে ওর টাইম 3:30, এখন বাজে 2টো। আমাকে প্রায় 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। আর যার জন্য ভাবলাম এটাতে চলে যায়। এখানে আমি একা যাচ্ছি না, আরও অনেকেই যাচ্ছে। আসাম সরকার চাইলে এখানে অনেকগুলি ফেরি পরপর চালাতে পারে, বাট কেন চালাচ্ছে না বুঝতে পারছি না। এখানে এক ধরনের ব্যবসা হচ্ছে, এখানে স্ক্যামও বলা যায় এক প্রকার। মানে 40 টাকা সরকারি প্রাইস, সেখানে 100 টাকা আবার 200 টাকা, মানে অনেকটাই ডিফারেন্ট। তো এটা অনেকের মুখে শুনলাম যে এটা একটা ধান্দাবাজি চলছে। জানি না এখন ওই সরকার, এই রাজ্যের এই সরকার যেমন চালাচ্ছে। আর সামনে রোপওয়ে দেখতে পাচ্ছ, এই রোপওয়েতে ভাবছি আজকে চড়বো। তো জানি না কতক্ষণ লাগবে এখানে, যদি সময় পাই তাহলে এই রোপওয়ে চড়বো। জাস্ট ও মাথা থেকে দেখতে পাচ্ছ ঘুরে ঘুরে ওই মাথায় চলে গেছে। আমরা জাস্ট এই নদীতে 7 থেকে 8 মিনিট জার্নি করলাম, করার পরে ঘাটে ভিড়ে গেছি। উমানন্দ যে ঘাট, সেই ঘাটে আমরা ভিড়ে গেছি দেখতে পাচ্ছ। এখন সবাই এখানে নামবো। তো আমাদেরকে বললো আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে তোমরা আবার ব্যাক করো, এর মধ্যে ঘুরে নাও তোমরা। তো জানি না এখানে কি কি দেখার আছে, আমি কিছু না সার্চ করে বা রিসার্চ করে আমি এখানে চলে এসেছি। তো এখানে গিয়ে দেখছি এখানে কি কি আছে, কি কি দেখার আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা পুরনো রাস্তা, পাশে আরেকটা নতুন রাস্তা বানাচ্ছে। আমি জাস্ট ওই রাস্তাতে উঠে পড়েছিলাম, গিয়ে দেখছি সামনে বন্ধ, অনেকেই যাচ্ছে ডিঙিয়ে, বাট আমার নিচু হতে কষ্ট হয়, যার জন্য আমি ব্যাক করলাম। অনেকটা উঠে গেছিলাম, ব্যাক করে আবার এলাম। তো এটা দেখছি বেশ অনেকটা উঠতে হচ্ছে।
ওয়াটার লেভেল থেকে অনেকটাই উঁচুতে। आप क्या बेच रहे हैं? क्या बेच रहा है? आशीर्वाद देगा रुद्राक्ष को। रुद्राक्ष को माला बीच है, हमको थोड़ा तिलक लगा दीजिए ना। तिलक लगेगा तो? ओम बाबा शनि राहु भगवान भगवान दूर करो उमानंद बाबा जय बाबा भोलानाथ। ये अंदर मैंने कौन सा देव देव का मंदिर है? ए उमानंद बाबा, उमानंद बाबा और दूसरा कोई? शिव बाबा पार्वती। शिव पार्वती और उमानंद बाबा। ना दूर शिव पार्वती। शिव पार्वती, उमानंद मतलब वो शिव हाँ। का दूसरा नाम है। अच्छा अच्छा अच्छा, तो थोड़ा आशीर्वाद कर दीजिए हमको। हाँ। ओम शिवाय नमः शनि राहु भगवान दूर करो उमानंद बाबा जय माता दी। ये शिव और पार्वती का। ठीक है, তো এই উমানন্দ যে টেম্পল, এখানে শিব আর পার্বতীর মন্দির, শিব পার্বতীর মন্দির এখানে। আর শিবকেই উমানন্দ বলেই এখানে নামকরণ করা হয়েছে। এক্স্যাক্টলি আমি জানি না, ওই বাবাকে জিজ্ঞাসা করলাম, ওনার কথা অনুযায়ী সেটাই তোমাদেরকে জানালাম আমি। মন্দির দেখতে পাচ্ছি, সামনে হচ্ছে মেন মন্দির। মন্দিরে পুজো দিতে গেলে দেখতে পাচ্ছ এখানে পুজোর ডালা আছে, এখানে পদ্ম ফুল আছে, ফুল টুল আছে, দুদিকেই দেখতে পাচ্ছি মন্দিরের দুধারেই। এদিকেও দেখতে পাচ্ছি পুজোর ডালা ডালা এদিকেও সাজিয়ে রেখেছে, সামনেও আছে। আর এই সিঁড়িটা, এদিকে যে সিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা নতুন বানানো হচ্ছে। আমি প্রায় অনেকটা উঠে গেছিলাম, বাট মাঝে মাঝে গার্ড দেওয়া আছে, নিচে উঠতে হচ্ছিলো, তো আমার সমস্যা হচ্ছিলো বলে এখানে জুতো খুলে যেতে হবে। এখানে জুতো খুলে মন্দিরে উঠতে হবে। এই মন্দিরটা হচ্ছে উমানন্দ মন্দির, দেখতে পাচ্ছ পাহাড়ের চূড়োতে বা নির্জন দ্বীপে, নদীর মাঝখানে যে দ্বীপ, ছোট্ট দ্বীপ, সেই দ্বীপের মাঝেই হচ্ছে এই উমানন্দ মন্দির। এই উমানন্দ মন্দির ছাড়া আর বেশ কয়েকটি মন্দির দেখতে পাচ্ছি, বৈদ্যনাথ মন্দির দেখতে পাচ্ছ। তোমাদেরকে উমানন্দ মন্দিরের মূর্তির দিকে দেখায় কোন দেবী বা কোন দেব আছে। ভেতরে যে উমানন্দ মূর্তি আছে, মানে যে উমানন্দ মন্দির নামে বিখ্যাত এটি, সেই উমানন্দ হচ্ছে আমাদের স্বয়ং শিব বাবা। আর নিচে হচ্ছে শিব আর পার্বতী দুজনের মূর্তি আছে। ওপারে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ মূর্তি, আর ওদিকে হচ্ছে অন্নপূর্ণা মূর্তি, আর ভেতরে তো উমানন্দ মূর্তি, যেটা তোমাদেরকে দেখাতে পারবো না, কেন কি এখানে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি আন্দার মানে অ্যালাউ নেই। আমার চারদিকে হচ্ছে নদী, আর ঠিক এই নদীর মাঝখানে এই ছোট্ট দ্বীপেই হচ্ছে, ও পায়ের মধ্যে কিছু একটা ঢুকে গেল, এই চারদিকে নদী, এই নদীর মাঝখানে এই ছোট্ট একটি দ্বীপ, আর যেই দ্বীপেই হচ্ছে উমানন্দ টেম্পল। এই হচ্ছে উমানন্দ টেম্পল। তোমরা উপর থেকে তোমরা যদি দেখো, ওয়াও ওয়াও, এখান থেকে খুব সুন্দর লাগছে। এই যে টেম্পল, উমানন্দ টেম্পল, আর এটা হচ্ছে এই ব্রহ্মপুত্র নদীর মাঝে একটি ছোট্ট দ্বীপ। এই দ্বীপের মধ্যে এই মন্দিরটি দেখতে পাচ্ছ। এই মন্দিরে কাজ বাজ চলছে দেখতে পাচ্ছি এদিকে।
এখানে মাঝে মাঝে যখন বছরে একবার যে মেলা বা বড় পুজোর সময় আসে বা মেলা বসে, তখন এখানে প্রচুর দর্শনার্থী আসেন। তার জন্য কিন্তু এটা ভেঙে ভেঙে বেশ বড় টড়ো করছে। আর ভেতরে কিন্তু অনেক বড় লম্বা লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছি, কারণ আমি যখন প্রথমে ঢুকেছিলাম মানে আমি ঢুকেছিলাম, যেহেতু ভেতরে হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারিনি। আমি যখন এসেছিলাম তখন কিন্তু অতটা লাইন পড়েনি, কেন কি আমি জাস্ট দৌড়ে দৌড়ে প্রথমে চলে এসেছিলাম। এখন দেখতে পাচ্ছি পুরো লাইন পড়ে গেছে কতটা। এখন অনেক লম্বা লাইন পড়ে গেছে। আর পাশেই ঠিক এটাই হচ্ছে মেন মন্দির, উমা পার্বতীর যে মেন মন্দির, সেটা হচ্ছে সেই মন্দিরটি হচ্ছে আমার পেছনে, এই মন্দিরটি দেখতে পাচ্ছ। আর এছাড়াও ছোট ছোট আরও বেশ কয়েকটি মন্দির আছে। অন্নপূর্ণা মন্দির মূর্তি তোমাদেরকে দেখালাম, আর রাধাকৃষ্ণর মূর্তি দেখালাম। এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো টাটা।